প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা এসএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি ফিজিক্সের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো ফিজিক্সের কি নিয়ে আলোচনা করব, আমি অলমোস্ট বোর্ডের মধ্যে লিখেই রেখেছি যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ, ফিজিক্যাল কোয়ান্টিটিজ এন্ড দেয়ার মেজারমেন্ট। এটা হলো আমাদের ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার। এই বিষয়টা নিয়েই আজকে ইনশাল্লাহ আমরা কথা বলবো, ফার্স্ট অধ্যায়টা নিয়ে। তো এই ফার্স্ট অধ্যায়ের মধ্যে তোমরা যারা অলমোস্ট বইগুলো পড়ছো এবং রাইট নাও পড়তেছো, তারা হয়তো বা জানো এখান থেকে আসলে আমাদের বিভিন্ন প্রকার প্রশ্নগুলো হয়ে থাকে। সাধারণত অবজেক্টিভ বা এমসিকিউ রিলেটেড কোশ্চেনগুলো বেশি হয়ে থাকে। তো একেবারেই যে এমসিকিউ রিলেটেড কোশ্চেনগুলো হয় শুধুমাত্র তাই নয়, আমরা বিগত সালের কোশ্চেনগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখি যে এখান থেকে আমাদের বিভিন্ন প্রকার সৃজনশীল গ এবং ঘ রিলেটেড কোশ্চেনগুলোরও আনসার করতে হয়। তো আমরা চেষ্টা করব এই অধ্যায়ের একদম অ্যানাটমিক্যাল একটা স্টাডি কিভাবে করা যায়, একদম পরিপূর্ণ বিষয়টাকে, পরীক্ষায় কি আসবে সেটা আমরা পরে কনসিডার করব। আগে আমরা দেখব অধ্যায়টার ভিতরে যে জিনিসগুলো নিয়ে কথা হয়েছে সেগুলো আমরা কতটুকু বুঝতে পারছি অথবা আমি কতটুকু বুঝতে পারছি সেগুলো আমরা ইনশাআল্লাহ বিবেচনা করব। তো আমি লিখেই রেখেছি আজকে আমরা কি নিয়ে কথা বলবো। দেখো, আমাদের আজকের টপিক মানে এই ভিডিও লেকচারের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মৌলিক রাশি ও মাত্রা, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য নির্ণয়, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি আমাদের গ এবং ঘ রিলেটেড কোশ্চেন যদি হয় তাহলে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়। তোমরা জানো স্লাইড ক্যালিপার্স হলো এক প্রকার ভার্নিয়ার স্কেল। তাহলে এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কিভাবে বস্তুর দৈর্ঘ্যটা মেজারমেন্ট করতে হয় সেটা ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসের মধ্যে শিখে যাব। ভার্নিয়ার ধ্রুবক কি, আলটিমেটলি এটা জানতে গেলে আমাদেরকে এটা অবশ্যই জানতে হবে। এবারে ভার্নিয়ার ধ্রুবক কিভাবে নির্ণয় করতে হয়, এইরকম অসংখ্য গাণিতিক সমস্যার মুখোমুখি তোমরা হয়ে থাকো মাঝে মাঝে। তোমরা আমাদেরকে কোশ্চেন করে থাকো যে ভার্নিয়ার ধ্রুবকটা স্যার আসলে কিভাবে নির্ণয় করতে হয়। নর্মালি ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন, এই সূত্র দিয়ে আসলে সবসময় ভার্নিয়ার ধ্রুবকটা আমরা নির্ণয় করতে পারি না, অথবা মাঝে মাঝে আমাদের একটু ঝামেলা হয়। তো ভার্নিয়ার ধ্রুবকটা ওভারঅল আমরা কিভাবে নির্ণয় করবো সেটা ইনশাআল্লাহ শিখবো। এরপরে আমরা যেটা শিখবো মৌলিক রাশিগুলোর মাত্রা। এই যে মৌলিক রাশি যেগুলো আছে আমাদের, আমরা জানি 7টা মৌলিক রাশি। এই 7টা মৌলিক রাশির মাত্রা আমরা কিন্তু শুধুমাত্র মৌলিক রাশিগুলোর এককগুলো জেনে থাকি, কিন্তু তোমরা হয়তোবা প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো যদি একটু দেখে থাকো তাহলে হয়তোবা তোমরা দেখেছো অলমোস্ট যে মৌলিক রাশিগুলোর মাত্রা দিয়েও কিন্তু অনেক বোর্ডের মধ্যে এমসিকিউ এর কোশ্চেনগুলো হয়ে থাকে। এবং সর্বশেষ আমরা আজকে ইনশাআল্লাহ শিখব মৌলিক রাশিগুলোর সংজ্ঞা কি কি, যেমন দৈর্ঘ্য কাকে বলে, তারপরে তাপমাত্রা কাকে বলে, তারপরে আমাদের সেকেন্ড কাকে বলে, এই জিনিসগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো। তো আজকের এই লেকচারের মাধ্যমেই যে আসলে আমাদের সম্পূর্ণ ফার্স্ট চ্যাপ্টারটা যে আসলে আমরা ক্লোজ করতে পারবো বা শেষ করতে পারবো, একদম তোমার বিদ্যার জাহাজ বানায় দিতে পারবো, বিষয়টা কিন্তু মোটেও তা না। আজকে আমরা আসলে এইটুকুন লেসন স্টাডি করতে গেলে আমাদের মোটামুটি অনেকটুকুন সময় ক্রস করতে হবে, যেটা আসলে তোমরা অনেক সময় ধৈর্যের বাঁধ পর্যন্ত ভেঙে ফেলো। আসলে ধৈর্যের বাঁধ ভাঙা যাবে না, স্টাডির মাত্রাটা বাড়া দিতে হবে। ঠিক আছে? তো আমরা তাহলে শুরু করছি। শুরু করার আগেই সম্পূর্ণ বিষয়গুলো তো আসলে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে বলে বোঝানো সম্ভব না অথবা বলা সম্ভব না। তোমাদের জন্য যেটা মেসেজ সেটা হলো, এই অধ্যায় থেকে নর্মালি তোমরা যদি আমার কথাগুলো পরিপূর্ণভাবে ফলো করো, আশা করছি ফিজিক্সের যে পরিপূর্ণ একটা রিয়েলাইজেশন এটা তোমাদের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে এবং
তুমি কথাগুলোকে বাস্তবায়নের চেষ্টা করবা। শুধুমাত্র কানের মধ্যে ইয়ারফোন লাগায় কথাগুলো খালি আমার দিক তাকায় তাকায় শুনতে থাকবা, এটা করলে কিন্তু আসলে ওই মেন্দা মার্কা হইয়া বসে থাকবে, আসলে কাজের কাজ কিছুই হবে না। তোমাকে জিনিসগুলো দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে এবং তোমার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট টুকুন দিয়ে তোমাকে আসলে তোমার প্রচেষ্টাটাকে অব্যাহত রাখতে হবে। ওকে, তো বলতেছিলাম যে এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের একটা কনসেপ্ট হলো, এই অধ্যায় থেকে আমরা জানি এই অধ্যায়ে মূলত বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কার, তাদের আবিষ্কারের সাল অথবা কে কোন বিজ্ঞানী কি আবিষ্কারের জন্য মূলত বিখ্যাত, এটা নিয়ে খুব চমৎকারভাবে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হয়েছে। তো তোমাদের কাজ হলো এই জিনিসগুলোকে নিজের মতো করে একটু রাইট ডাউন করে লিখে ফেলা, ঠিক আছে? তোমাদের যেই জিনিসগুলোতে মূলত প্রবলেম হওয়ার কথা সেই জিনিসগুলোর জন্য আমি তোমাদেরকে হেল্প করতে থাকবো। ওকে, তাহলে আমরা মূলত এখানে যদিও সিরিয়ালি আমরা লিখে রাখছি, কিন্তু আসলে আমরা সিরিয়ালি যাব না, আমরা মূলত একদম একটু জিগজ্যাগ টাইপের স্টাডিটা করব। সেটা হলো আমরা দেখি স্লাইড ক্যালিপাসটা নিয়ে আমরা মূলত এই জিনিসটা নিয়ে আমরা একটু স্টাডি করব। তো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা মোটামুটি যে স্কেলটা আমরা ইউজ করে থাকি সেই স্কেলটা হলো একটা মিটার স্কেল। তোমরা সবাই জানো, আমরা যে নর্মালি খাতার মধ্যে যে স্কেল করি, মার্জিন টানি, এটা হলো একটা হলো মিটার স্কেল। এখন এই স্কেলগুলোকে তোমরা যদি একটু ধরে ধরে যদি একটু দেখো তাহলে কিন্তু দেখতে পারবা যে এই স্কেলগুলো তুমি যদি একদম ছোট থেকে ছোট কোনো জিনিসকে যদি মেজারমেন্ট করতে চাও তাহলে কিন্তু মিলিমিটারের চেয়ে ছোট কোনো জিনিসকে তুমি মেজারমেন্ট করতে পারবা না। আর কথা কি বুঝতে পারছো? আমি বলছি মিলিমিটারের চেয়ে ছোট কোনো জিনিসকে তুমি নর্মাল স্কেল বা আমাদের ব্যবহৃত স্কেলগুলো দিয়ে মেজারমেন্ট করতে পারবা না। তাহলে উপায় কি? উপায়টা হলো আমাদের বিজ্ঞানীরা, আমরা যেখানে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাগুলো ব্যাহত হয়ে গেছে, থমকে গেছে, আটকে গেছে, সেখানে কিন্তু বিজ্ঞানের বিভিন্ন প্রকার আবিষ্কার। তাহলে বিজ্ঞানের এই আবিষ্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা আবিষ্কার হলো আমরা জানি ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, তোমরা সবাই জানো এটাকে, এটা হলো ভার্নিয়ার স্কেল। ওকে, এই ভার্নিয়ার স্কেলের মধ্যে পিয়ারে ভার্নিয়ার ইনি এই স্কেলটা আবিষ্কার করছে 1631 সাল মেবি, তোমরা একটু দেখে নিও। এই স্কেলটা যে উনি আবিষ্কার করছে এর বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হলো মিলিমিটারের চেয়ে ছোট কোনো জিনিসকে তুমি যদি সূক্ষ্মভাবে পরিমাপ করতে চাও, আমি আবারও বলছি, মিলিমিটারের চেয়ে ছোট কোনো জিনিসকে সূক্ষ্মভাবে পরিমাপ করতে গেলে আমরা যে স্কেলটাকে ব্যবহার করব সেই স্কেলটা হলো ভার্নিয়ার স্কেল। ওকে, তাহলে এই ভার্নিয়ার স্কেলটা এখানে মূলত কি থাকে? আমি যদি একটা স্কেল আঁকানোর চেষ্টা করি, দেখো এটা হলো একটা স্কেল। আমরা এখানে দুইটা স্কেল লাগাইছি, এটা হলো আমাদের প্রধান স্কেল বা আমরা যে স্কেলটা ইউজ করি সেটা হলো আমাদের প্রধান স্কেল, আর উপরে যেটা আছে সেটা হলো আমাদের ভার্নিয়ার স্কেল। আমরা এখানে লিখে দিই, এটা হলো আমাদের প্রধান স্কেল আর এটা হলো আমাদের ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। ওকে, তাহলে আমরা এখানে একটা জিনিস মোটামুটি দেখতে পাচ্ছি, খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করবো কিন্তু এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 আর এখানে কিন্তু 9টা ঘর।
এখানে কিন্তু 9টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ঘর। আর উপরের দিকে খেয়াল করো, এইটুকুন হলো একটা ঘর, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। যদিও ঘরগুলো একটু অসম্পূর্ণ, একটু বড় ছোট হয়েছে, আশা করি এগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। তো এখানে দেখো, এখানে 9টা ঘর, এক একটা ঘর এরকম করে 9টা ঘর যতটুকু হয়েছে, এখানে 10টা ঘর হলো অতটুকুন। তো এখানে 9টা ঘর আর 10টা ঘর, দুইটার দৈর্ঘ্যটা যদি সমান হয়, তাহলে আমরা কিন্তু খুব সিম্পলি কিন্তু জানি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 9 ঘরের দৈর্ঘ্য প্রধান স্কেলের 9 ভাগের দৈর্ঘ্য 9 মিলিমিটার। এটা কিন্তু আমরা জানি প্রধান স্কেলের 9টা, এক একটা ঘর হলো 1 মিলিমিটার, তাহলে 9টা ঘর 9 মিলিমিটার, ভেরি সিম্পল। আর এখানে দেখো, এই 9টা ঘর যতটুকুন, এই 9টা ঘর যতটুকুন দৈর্ঘ্য, মানে এই 9 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের দেখো 10টা ঘর কিন্তু 9 মিলিমিটারের সমান। তার মানে এর 9টা ঘর আর এর 10টা ঘর কিন্তু একই সমান। আর সেটা কতটুকু? সেটা হলো অলমোস্ট হলো 9 মিলিমিটার। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি একটু হিসাব করি যে এই যে ভার্নিয়ার স্কেল যেটা আছে, এই ভার্নিয়ার স্কেলের এক একটা ঘর কতটুকু, আমরা এইটাও জানি। এটার এক একটা ঘর হলো আমাদের 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের কত? আমরা জানি 10টা ঘর হলো, 10টি ঘর হলো আমাদের 9 মিলিমিটার। 10টা ঘরের দৈর্ঘ্য হলো 9 মিলিমিটার। তাহলে ঐকিক নিয়ম, একটি ঘরের হলো 9/10, মানে কি 9/10 মানে হলো 0.9 মিলিমিটার। তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানে একটা ঘর হলো প্রধান স্কেল বা মূল স্কেলে, একটা ঘর হলো 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে একটা ঘর কিন্তু 1 মিলিমিটার নয়, 1 মিলিমিটারের চেয়ে ছোট। কতটুকু ছোট? সেটা হলো 0.9 মিলিমিটার। দ্যাট মিনস এখানে এই এক একটা ঘর হলো আমাদের 0.9 মিলিমিটার, আর এখানে এক একটা ঘর হলো 1 মিলিমিটার। বিষয়টা কি ক্লিয়ার? আমি বলছি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটা ভাগের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটা ভাগের দৈর্ঘ্য হলো মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্যতে ছোট। কতটুকু ছোট? সেটা হলো 0.9 মিলিমিটার। কিভাবে বাইর করছেন? কিভাবে বাইর করলাম? যে এর 9 ঘরের দৈর্ঘ্য হলো 9 মিলিমিটার, তাহলে এই 9 মিলিমিটারের সমানই হলো এর 10 ঘরের দৈর্ঘ্য। তাহলে লিখলাম যে 10টি ঘর কিন্তু দৈর্ঘ্য কতটুকু? দৈর্ঘ্য কিন্তু 9 মিলিমিটার। তাহলে একটি ঘরের দৈর্ঘ্য কত? 9/10, 0.9। তাহলে ভার্নিয়ার স্কেলের এক একটা ঘর হলো 0.9 মিলিমিটার। ওকে ফাইন। এখন আমরা যদি বলি, আমরা কিন্তু একটা অলমোস্ট একটা কোশ্চেনের কাছাকাছি চলে এসেছে যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? ভার্নিয়ার ধ্রুবক হলো প্রধান স্কেল বা মূল স্কেলের একটা ঘরের থেকে ভার্নিয়ার স্কেলের একটা ঘর কতটুকু ছোট, যতটুকু ছোট সেই পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটা ঘর কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তার মানে ছোট বড় যেহেতু একটা বিষয় আশয় আছে, তাহলে কিন্তু আমরা অনায়াসেই বলতে পারি প্রধান স্কেলের
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তার মানে হলো এটা কি বাহির হবে, এটার মাধ্যমে বাহির হবে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক জিনিসটা কি? ভার্নিয়ার ধ্রুবকটা হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা জিনিস কিন্তু শিখে ফেললাম যে ভার্নিয়ার ধ্রুবক জিনিসটা কি। আমরা যদি আমাদের ডেস্টিনেশন কিন্তু এইটা, আমি কিন্তু এইটা শেখানোর জন্য এতগুলো কথা বলতেছি। তাহলে এইটা শিখতে গেলে আমি আগে বলছিলাম এটা কিন্তু লাগবে, ভার্নিয়ার ধ্রুবকটা কিন্তু লাগবে। তো ভার্নিয়ার ধ্রুবকটা আমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে, এখন ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের কতগুলো পদ্ধতিও কিন্তু গাণিতিক সমস্যার মুখোমুখি কিন্তু আমরা মাঝে মাঝে হই, যেটা আমি শুরুতে বলছিলাম। তাহলে দেখি, আমি যদি একটা গাণিতিক সমস্যা যদি তোমাকে যদি বলি যে প্রধান স্কেলের, ওকে দেখো আমি একটা গাণিতিক সমস্যা এখানে লিখছি, যে তুমি যদি এটা বুঝে থাকো যে ভার্নিয়ার ধ্রুবকটা কিভাবে নির্ণয় করে, অথবা না যদি বোঝো তাহলে এটা খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, আশা করি বুঝে ফেলবো। যে আমাদের এটা হলো একটা কোশ্চেন যে ভার্নিয়ার স্কেলের 15 ভাগ প্রধান স্কেলের 10 ভাগের সমান, তাহলে VC এর মান কত? ভেরি সিম্পল, তুমি জানো তুমি এটা কতটুকু, এটা পরে আগে তুমি এটা হিসাব করো। প্রধান স্কেলের 10 ভাগ, তাহলে প্রধান স্কেলের 10 ভাগ মানে 10টা ঘর মানে হলো তোমার কিন্তু 10 মিলিমিটার। এটুকু কিন্তু তোমার বোঝা উচিত এতক্ষণে যে 10টা ঘর সমান 10 মিলিমিটার। অতএব একটা ঘর সমান কত? একটা ঘর সমান 10টা ঘর সমান 10 মিলিমিটার। অতএব এই 10টা ঘর মূলত কার সমান? খেয়াল করো তো, এই 10টা ঘর কিন্তু 15টা ঘরের সমান। 15টা ঘরের সমান না? দেখো গাণিতিক সমস্যাটা খেয়াল করো, প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের 15 ভাগ প্রধান স্কেলের 10 ভাগের সমান ভার্নিয়ার ধ্রুবক কত? আমি জানি যে 10টা ঘর মানে হলো 10 মিলিমিটার, কারণ আমরা জানি প্রধান স্কেলে এক একটা ঘর হলো 1 মিলিমিটার করে। তাহলে 10টা ঘর 10 মিলিমিটার, তাহলে এই 10টা ঘর কার সমান? 15টার সমান না, যেমন 9টা ঘর 10টার সমান। তাহলে এখানে হচ্ছে 10টা ঘর 15টার সমান। তাহলে এখানে তুমি খেয়াল করো তো, এখানে কি লিখবা? 15টা ঘর। 15টা ঘর সমান 10 মিলিমিটার। অতএব একটা ঘর কতটুকু? একটা ঘর হলো 10/15 মিলিমিটার। তার মানে কিন্তু তুমি কিন্তু অলমোস্ট পেয়ে গেলা যে ভার্নিয়ার স্কেলের এক একটা ঘর এই প্রধান স্কেলের একটা ঘরের থেকে কতটুকু ছোট। তাহলে প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের 15টা ঘর প্রধান স্কেলের 10 ভাগের সমান যদি হয় ভার্নিয়ার ধ্রুবক কত? এটা করতে গেলে তোমাদের যেটা করতে হবে, 15টা ভাগ হলো কতটুকু? 10-এর সমান। আর 10 মানে কত? 10 মানে হলো 10 মিলিমিটার। তাহলে 15টা ঘর সমান 10 মিলিমিটার, একটা ঘর সমান কত? ডিভাইডেড বাই একটা রেজাল্ট আসলো। ওকে, তাহলে এটা কি? এটা হলো আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটা ভাগের দৈর্ঘ্য। তাহলে ভিসি কত? নরমাল ভিসিটা হলো আমরা জানি সবসময় 1 থেকে আমরা এটা বিয়োগ করব। 1 থেকে কত বিয়োগ করব? 10/15। 10/15 যেটা রেজাল্ট আছে সেটাই হলো আমাদের আনসার। ঠিক আছে, তাহলে কি বললাম? 1 থেকে বিয়োগ করলে কেন?
এক থেকে বিয়োগ করলাম এই জন্য, কারণ আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক মানে হলো প্রধান স্কেলের এক ভাগের থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট। কতটুকু ছোট তুমি কিভাবে বাইর করবা? অবশ্যই বিয়োগ করে বাইর করবা। আর বিয়োগ করার জন্য আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ সবসময় 1 মিলিমিটার হয়, আর 1 মিলিমিটার যদি হয় তাহলে এক থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এক থেকে এই ক্ষুদ্রতম ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটা ভাগ কতটুকু ছোট, এটা হলো একটুকু, এটা বিয়োগ করে দিলাম, এটা হলো আনসার হাজির। তাহলে আমরা এটা কি বাইর করলাম? যে এটা মূলত আমরা এই জিনিসটা নির্ণয় করা শিখে গেলাম যে কিভাবে আমাদের ভার্নিয়ার ধ্রুবক গুলো নির্ণয় করতে হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি না বোঝো ভিডিওটা আবার দেখবা, যতক্ষণ না বুঝছো ততক্ষণ আবার বারবার দেখতে থাকবা, আশা করি ক্লিয়ার হবে। এরপরে দেখো, আমরা একটা জিনিসের দৈর্ঘ্যটা মূলত কিভাবে নির্ণয় করব, ঠিক আছে? এটা হলো আমাদের মূল কনসার্ন বা মূল চিন্তার বিষয়, যেটা নর্মালি আমাদের অনেকের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে, এবং বইয়ের মধ্যেও কি কইছে আমরা নিজেরাও বুঝি না, আর গাইড তো আরো বুঝি না, আর এত চিন্তার ফলে আমরা তো পড়ি না, তাই না? যা হবার তাই হয়। তো আমরা আসলে দেখি যে এই যে এত এত হাবিজাবি কথাবার্তা আমি বলতেছি, এগুলো বলার কারণটা কি? মানে এগুলো কোন কামে লাগে এগুলো, তাই না? দেখি কোন কামে এগুলো লাগে। নর্মালি তুমি চিন্তা করে দেখো, তুমি মনে করো একটা পেন্সিল নিলা, এটা তোমাদের বইয়ের মধ্যে এরকম একটা উদাহরণ দেওয়া আছে। মনে করো এটা একটা কলম অথবা পেন্সিল, ফাটিকার। এখন এটা তুমি মেজারমেন্ট করবা, মাপবা। মাপার পরে তুমি বলতে চাইতেছো এটা হলো এত মিটার দৈর্ঘ্য, এত মিটার এই হাবিজাবি এগুলো বলবা। মানে প্রশ্ন আসছে যে এটার দৈর্ঘ্য কত, পরীক্ষায় কোশ্চেন আছে এটার দৈর্ঘ্য কত, এটা তোমার প্রশ্ন, কিভাবে করবা? আর তুমি কি করবা? এইটা নিয়ে এই স্কেলের মধ্যে এখানে রাখবা। রাখার পরে কিন্তু তুমি যখন মনে করো এটা এখানে দিলা, দেওয়ার পরে এটা মনে করো এইরকম হইলো, এটা নর্মালি মনে করো এইরকম একটা চিত্র হলো, এইরকম এখানে দিছ। ওকে, এখন খেয়াল করে দেখো তো, এইটুকু যখন হইতো এখান থেকে এই পর্যন্ত কিন্তু 2 মিলিমিটার, মানে এখান থেকে এই পর্যন্ত কিন্তু তুমি আসে কিন্তু বিষয়টা কাউন্ট করতে পারতা। কিন্তু যখনই এটার মাঝে চলে আসছে, এটা এরকম মাঝে চলে আসছে, তখন কিন্তু তুমি বিষয়টা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবা না, তোমার কাছে একটু জটিল মনে হবে, এবং তুমি একটা মানে কনফিউশনে পড়বে যে আসলে বিষয়টা কিভাবে কি করতেছে। ভেরি সিম্পল। এই জন্য মূলত ভার্নিয়ার স্কেলের আবিষ্কার। কিভাবে? খেয়াল করো। এটা বোঝার আগে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন এটা আবার কি? ভার্নিয়ার সমপাতনটা হলো, আমি কি লিখি, ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন হলো একদম বাংলা ভাষায় যদি আমি তোমাকে বলি, ভার্নিয়ার সমপাতন কি? ভার্নিয়ার সমপাতনটা হলো ভার্নিয়ার স্কেলের যে দাগ, ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো, এই দাগগুলোর সাথে প্রধান স্কেলের দাগগুলো যখন মিলে যাবে, ভার্নিয়ার স্কেলের দাগ এবং প্রধান স্কেলের দাগ বা মূল স্কেলের দাগ, এই দুইটা দাগ যখন মিলে যাবে তখন সেটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। বুঝলে? ভার্নিয়ার স্কেলের কোন একটা দাগ, মনে করো ভার্নিয়ার স্কেলের এই যে এই দাগটা, ভার্নিয়ার স্কেলের এই দাগটা এই প্রধান স্কেল, আমরা তো একটু উল্টা করে দিয়েছি, এগুলো যদি এই পাশে দিতাম তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হইতো তোমার জন্য। তাহলে ভার্নিয়ার স্কেলের এই দাগটা যদি এই দাগের একবারে সমান যদি হয়ে যায়, এক সমান, মানে দুইটা একসাথে খাপে খাপ, তাহলে এটাকে বলা হবে ভার্নিয়ার সমপাতন। দেখো এই 2 নম্বর দাগটা, এইটা আর এইটা, এই দুইটা কিন্তু একসাথে কিন্তু মিলে না। 3 নম্বর দাগটা তুমি খেয়াল করো, 3 নম্বরটাও কিন্তু মিলে না, আবার 4 নম্বরটাও কিন্তু মিলে না।
তাহলে ভার্নিয়ার স্কেলে কোনো একটা দাগ মূল স্কেলে কোনো একটা দাগের সাথে যখন মিলে যায় তখন সেটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। ওকে, ভার্নিয়ার সমপাতন জিনিসটা কিন্তু তোমার লাগবে। ভার্নিয়ার সমপাতন দিয়ে কিভাবে হিসাবটা করবো? নর্মালি তুমি চিন্তা করে দেখো, এই স্কেলটা ভার্নিয়ার স্কেলটাকে আমি যদি কিনা একটু এই দিকে একটু ধাক্কা দেই, আমার চিত্রটা আঁকানো বেশি সুন্দর হয়নি, তুমি বইয়ের ভিতর থেকে এই সুন্দর করে একটু চিত্রটা দেখে নিবা যে আসলে বই চিত্রটা কিভাবে আঁকাইছে। তুমি একটু যদি খেয়াল করো তাহলে দেখবা যে এই দাগটা নর্মালি বইয়ের ভিতরে এরকম করে দেওয়া আছে, এরকম এরকম। তার মানে এইটার ভার্নিয়ার স্কেলের 1 নাম্বার দাগটা হলো এখানে, আর মূল স্কেলের 1 নাম্বার দাগটা হলো এখানে, মানে একটু এই পাশে, এই যে এই জায়গাটায়। তাহলে খেয়াল করো যে এইটা থেকে এটা একটু পিছায়া আছে। কতটুকু পিছায়া? আমি যদি এই স্কেলটাকে একটু ধাক্কা দেই, তাহলে কিন্তু এটা এদিকে চলে যাবে। কেন চলে যাবে? কারণ এই স্কেলের নামই কিন্তু স্লাইড ক্যালিপার্স। খেয়াল করছো? স্লাইড ক্যালিপার্স। কেন স্লাইড ক্যালিপার্স? কারণ এটা হলো পিছলায়। এই স্কেলটার বৈশিষ্ট্য হলো ধাক্কা দিলে সামনের দিকে চলে যায়, স্লিপের মতো। ঠিক আছে? তাহলে যখনই ধাক্কা দেওয়া হয় এই সামনের দিকে যায়, যখনই একটু সামনের দিকে যাবে তখন কিন্তু সে একটু ধাক্কা দিলে দেখা গেছে সে এইটার সাথে মিলবে অথবা এইটার সাথে মিলবে, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার কোনো না কোনো একটার সাথে সে মিলবে। তাহলে এইটাকে আমি যতবার ধাক্কা দিব একই সাথে সে কিন্তু একাধিক পয়েন্টে কিন্তু মিলবে না, প্রতি ক্ষেত্রে একটা পয়েন্টে সে মিলবে। হয় একটু ধাক্কা দিলে 1 নাম্বারের সাথে মিলবে, আবার আরেকটু ধাক্কা দিলে তখন কিন্তু 1 থেকে একটু সরে আসবে, হয়তো 2 নাম্বারের সাথে আবার মিলবে। আবার একটু ধাক্কা দিলে 2 থেকে আবার সরে আসবে, 3 এর সাথে মিলবে। এরকম ভাবে মানে একটু একটু করে ধাক্কা দিবা, একটু একটু করে সে কোনো না কোনো পয়েন্টের সাথে মিলবে। এখন আমাকে যেটা খেয়াল করতে হবে, মানে এই গাণিতিক সমস্যাটা ফাইন্ড আউট করার জন্য আমাকে যেটা লাগবে সেটা হলো, আমি দেখবো যে এই কলম বলো অথবা মার্কার বলো অথবা পেন্সিল বলো, যাই বলো, এই পেন্সিলটা মূল স্কেলের কতটুকু, একদম কতটুকু গেছে? স্বাভাবিকভাবে এতটুকু গেছে, 1 ঘর। ওকে, তাহলে এটা হলো 1 ঘর, ভালো কথা। এখন আমি যদি আরেকটু সামনে যদি হিসাব করি, 1-এর পরে দেখো 2-এর আগে কিন্তু সে তার পজিশনটা কিন্তু শেষ। তাহলে 1-এর পর 2-এর আগে, তাহলে এটা তুমি কিভাবে ডিফাইন করবা? এটাকে ডিফাইন করার জন্য এখন তোমাকে এই যে ভার্নিয়ার সমপাতন, এই টপিকটার সাহায্য তোমার লাগবে। ভার্নিয়ার সমপাতন দিয়ে তুমি কি করবা? তুমি খেয়াল করবা যত নাম্বার দাগের সাথে মিশছে, মনে করো সামহাউ তুমি দেখলাম যে 7 নাম্বার দাগের সাথে মিলছে, 7 নাম্বার। তাহলে 7 নাম্বারের সাথে ওই যে আমরা একটু আগে করছি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, সেই ভার্নিয়ার ধ্রুবক হলো কত? 0.1। তাহলে 7-এর সাথে 0.1 যদি তুমি গুণ করে দাও 0.7 অবশ্যই মিলিমিটার। 7-এর সাথে যদি 0.1টা কি? 1টা হলো ভার্নিয়ার সমপাতন, 0.1টা হলো ভার্নিয়ার ধ্রুবক। তাহলে 7-এর সাথে 0.1 যদি তুমি গুণ করে দাও তাহলে সেটা হবে 0.7। তাহলে 0.7 যদি কিনা এই ভার্নিয়ার স্কেলটাকে 0.7 মিলিমিটার যদি ধাক্কা যদি দেওয়া হয় তাহলে সে 7 নাম্বার, এইটার যে 7 নাম্বার দাগ আর এইটার যে 7 নাম্বার দাগ, এই দুইটা দাগ কিন্তু একসাথে মিলে যাবে। ঠিক আছে? তুমি খেয়াল করবা, তুমি প্রশ্নের ভিতর বা উদ্দীপকের ভিতরে খেয়াল করবা কত নাম্বার দাগের সাথে মূলত মিলে যায়। যত নাম্বার দাগের সাথে মিলে যাবে তুমি সেটা নেবে। তুমি দেখলাম যে 3 নাম্বার দাগের সাথে মিলছে, তাহলে 3 × 0.1, এরপরে এটার আনসার কতটুকু হলো? 0.3 মিলিমিটার। ওকে, তাহলে 0.3 মিলিমিটারের সাথে প্রধান স্কেলের স্বাভাবিকভাবে কতটুকু ছিল? আমি তো বললাম প্রধান স্কেলের স্বাভাবিকভাবে 1। তাহলে এই 1-এর সাথে তুমি এই 0.3টা তুমি কি করে দিবা? যোগ করে দিবা। যোগ করে দিলে 1.3 মিলিমিটার। তার মানে এই
পেন্সিলের দৈর্ঘ্যটা হলো 1.3 মিলিমিটার। ঠিক আছে, আরেকবার বলতেছি, ভেরি সিম্পল। প্রধান স্কেলের যতটুকু দাগ একদম স্পেশাল ভাবে দেখা গেছে, 1 থেকে বেশি, 2 থেকে একটু কম, মানে 1.2 একটা ভাব এক স্পষ্ট, এটা তুমি নিবা, এটা নিলা। আর এই ফ্র্যাকশন বা ভগ্নাংশ কতটুকু, এই ভগ্নাংশটুকু বাইর করার জন্য ভার্নিয়ার সমঘটনটা বাইর করতে হবে। কেমনে বাইর করবো, তুমি দেখবা কয় নাম্বার দাগের সাথে প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেলের দাগগুলো মিলছে। যেই দাগের সাথে যত নাম্বার দাগের সাথে মিলবে তার সাথে 0.1 গুণ করে দেবা। 0.1 গুণ করে দিলে যেটা হবে সেটা কি, সেটা হলো এই ভার্নিয়ার স্কেলকে কতটুকু ধাক্কা দেওয়া হয়েছে, কতটুকু, 0.7 মিলিমিটার। তাহলে 0.7 মিলিমিটারের সাথে আগে মূল স্কেলে যতটুকু পার্ট পাইছিলাম, মানে পেন্সিলটা এখানে রাখলে সে যতটুকু জায়গা দখল করতো, এই যেটুকু এই 1 এর সাথে, আর ফ্র্যাকশনে এটা কতটুকু, এটা হলো মনে করো 0.3। এটা আর এটা যোগ করে দিলে যেটা বাইর হবে সেটা হলো আমাদের স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় পদ্ধতি। বিষয়টা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় কয়েকবার দেখো, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমাদের এখানে মৌলিক রাশি, মাত্রা, তোমরা এগুলোর সাথে মোটামুটি পরিচিত। আমি ছোট করে একটু বলে দিই, মৌলিক রাশি কারা? মৌলিক রাশি হলো যারা কারো উপরে কি নয়, ডিপেন্ডেন্ট নয়, যারা ইন্ডিপেন্ডেন্ট বা নিজেই একাই 100 এই টাইপের, এগুলোকে বলা হয় মৌলিক রাশি। সহজ ভাষায় মৌলিক রাশিকে, মৌলিক রাশি হলো যে রাশিগুলো অন্য রাশির উপরে নির্ভরশীল নয়, সেগুলো হলো মৌলিক রাশি। আর রাশিটা কি? আবার মৌলিক বুঝলাম, রাশিটা কি? রাশিটা হলো যেটাকে মাপা যায়, পরিমাপ করা যায়, কাউন্ট করা যায়, সেটাকে নর্মালি ফিজিক্সে আমরা রাশি বলি। তাহলে মৌলিক রাশি হলো যে রাশিগুলো অন্য রাশির উপর নির্ভরশীল নয়, সেগুলো হলো মৌলিক রাশি। তোমরা জানো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, জীবন তীব্রতা, পদার্থের পরিমাণ, এরকম 7টা মৌলিক রাশি আছে। তোমাদের কাজ হলো এই মৌলিক রাশিগুলো একদম মুখস্থ করে ফেলবো। এরপরে এই মৌলিক রাশিগুলোর মাত্রা, এই জায়গায় একটু তোমার আলটা লাগাইয়া দিছে, বুঝছো? মৌলিক রাশিগুলোর মাত্রাগুলো তোমার কিন্তু মাইন্ডে, তোমার কিন্তু মুখস্থ করতে হবে, এগুলোর সাথে একটু আন্ডার লাগাইতে হবে তোমার। মাত্রা জিনিসটা কি? মাত্রাটা হলো ওই মৌলিক রাশিকে কি কি রাশির মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাই হলো তার মাত্রা। মৌলিক রাশিতে যেই রাশির মানে কোন রাশির সূচক যেগুলো আছে, এই সূচকগুলো হলো তার মাত্রা। তাহলে এই মৌলিক রাশিগুলোর যে মাত্রা আছে, বইয়ের ভিতরে আছে, গাইডের ভিতরে আছে, ওখান থেকে একটু পড়ে নিবা। নর্মালি বিভিন্ন পরীক্ষায় আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে বিভিন্ন পরীক্ষায় কিন্তু বিভিন্ন রাশির মাত্রা আসে। যেমন দ্বিগুণ তীব্রতার মাত্রা, দ্বিগুণ তীব্রতার একক হলো ক্যান্ডেলা। মাত্রা কি বলতে পারো? মাত্রা কিন্তু জে। এই দ্বিগুণ তীব্রতার মাত্রা হলো, কই লিখি, এই দ্বিগুণ তীব্রতার মাত্রা হলো এই জে, এটা হলো দ্বিগুণ তীব্রতার মাত্রা। আবার তাপমাত্রার একক কিন্তু থিটা, এটা কিন্তু তাপমাত্রার মাত্রা। তাহলে তুমি তোমার কাজ হলো এই সবগুলো মাত্রা পড়ে ফেলা। এরপরে দেখো, আমরা কিন্তু এটা অলমোস্ট পড়েই ফেলছি, মৌলিক রাশিগুলোর মাত্রা তুমি এটা পড়ে নিবা। এখান থেকে দ্বিগুণ তীব্রতার মাত্রা হলো জে, তাপমাত্রার মাত্রা হলো থিটা, দৈর্ঘ্যের মাত্রা হলো বড় হাতের এল মানে লেন্থ, তারপরে সময়ের একক হলো বড় হাতের একটা টি, এগুলো তুমি পড়বা। এরপর হলো মৌলিক রাশিগুলোর সংজ্ঞা। মৌলিক রাশিগুলোর সংজ্ঞা জিনিসটা কি? মৌলিক রাশিগুলোর সংজ্ঞা হলো এই রাশিগুলো কাকে বলে? যেমন দৈর্ঘ্য পড়ছো তুমি, দৈর্ঘ্য কাকে বলে? দৈর্ঘ্য কাকে বলে? শূন্য মাধ্যমে আলো 1 সেকেন্ডের 299729458 বিশাল একটা ডিজিট, তাই না? আমার মতো তুমি মুখস্থ করবা। শূন্য মাধ্যমে আলো 1 সেকেন্ডকে তুমি যদি ভাগ করো 299, আমি একটু লিখি, 299
729,458। এক সেকেন্ডের এত ভাগ চিন্তা করতে পারো, এক সেকেন্ডকে যদি তুমি ভাগ করো, সে এত ভাগের এই এক ভাগ সময়ে আলোটা যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 মিটার। আশ্চর্যের বিষয়, তাই না? তার মানে আমরা খুব সহজে বলতে পারি মিটার কাকে বলে, 1 মিটার কাকে বলে। শূন্য মাধ্যমে আলো 1 সেকেন্ডে 299,729,458 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ সময় যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলে থাকি 1 মিটার। ঠিক একই রকম ভাবে আমাদের কিন্তু কেজি বা কিলোগ্রাম, যেটা এই কেজির একটা সংজ্ঞা আছে। আমরা জানি ফ্রান্সে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামের ভিতরে একটা কি আছে, সিলিন্ডার আছে। সেই সিলিন্ডারের ব্যাস হলো 3.9, উচ্চতা হলো 3.9 সেন্টিমিটার। তাহলে এই ফ্রান্সের মিউজিয়ামের মধ্যে যে সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারের আবার একটা ব্যাস হলো 3.9 সেন্টিমিটার, উচ্চতা হলো 3.9 সেন্টিমিটার। এই সিলিন্ডারটা আবার কি দিয়ে বানাইছে? প্লাটিনাম এবং ইরিডিয়াম, একটা সংকর ধাতু দিয়ে এই সিলিন্ডারটা বানাইছে। এই সিলিন্ডারের যে ভর, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে এই সিলিন্ডারের ভরকে আমরা বলি 1 কেজি। তাহলে এই যে কেজি বা কেলভিন বা মিটার, এগুলো নরমালি কি? এগুলো হলো এসআই একক, এসআই ইউনিট। এসআই ইউনিট জিনিসটা কি? এসআই ইউনিটটা হলো সিস্টেম ইন্টারন্যাশনাল। 1960 সাল থেকে সারা পৃথিবীব্যাপী আমরা এককগুলোকে সবাই যাতে একইভাবে ইউজ করতে পারি, এদের ভিতরে যদি কোনো ভ্যারাইটি যাতে না আসে, এই জন্য আমরা এসআই একক হিসেবে এগুলোকে ইউজ করি। তো তোমার কাজ হলো এই মৌলিক রাশিগুলোর যে ডেফিনেশন বা সংজ্ঞা তোমার বইয়ের মধ্যে আছে বা গাইডের ভিতর যেখানে থাকুক না কেন, অবশ্যই এখান থেকে এগুলো মুখস্থ করে ফেলবা। এবং আশা করি আজকের যে কয়টা টপিক তোমাকে পড়ানো হয়েছে, এগুলো আমি যতটুকুনি পড়াই না কেন, তোমার জায়গা থেকে তুমি সর্বোচ্চ এফোর্ট দিবা, চেষ্টা করবা। তোমার জায়গা থেকে তুমি কোনো খামখেয়ালি করবে না। আশা করি তোমার প্রত্যাশিত A+ অবশ্যই ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবে। তো আমরা এই অধ্যায়টা নিয়ে আসলে আজকে এখানেই শেষ করতেছি না। আমরা সামনে এই অধ্যায়ের পার্ট 2, এরপরে পার্ট 3 এবং পার্ট 2, পার্ট 3 তে আমরা গাণিতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি তুমি যদি আমাদের প্রতিটা টপিক যদি ভালো করে দেখো, ইনশাআল্লাহ তুমি ফিজিক্সে আস্তে আস্তে হয়তো একটা প্রো লেভেলে যাবে। তো তোমার জন্য অনেক বেশি শুভকামনা। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।